বাংলাদেশে ভারত বিরোধিতা অনেকটা আমার কাছে মনে হয় যে ম্যানিয়াকে পরিণত হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া ফোব অথবা হিন্দু ফোব এরকম, অথবা বাংলাদেশে বস্তুত এই ভারত বিরোধিতা এবং ভারতকে ঘৃণা করা, এটা আমার কাছে অনেকটা মেন্টাল ডিজিজে পরিণত হয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং এখানে সাধারণ মানুষ বা হুজুর, আলেম, ওলামা তারা হয়তো ধর্মীয় কারণে মানে ভারতের বিরুদ্ধে কথা বলে, যেহেতু ভারতের মানুষ হলো হিন্দু, ধর্মীয় ইসলাম ধর্মীয় মোতাবেক হিন্দু মানে কি মুশরিক, তাই না? তো তাদের বিরুদ্ধে এরা কথা বলে। শোকে রাজনৈতিক নেতা তারাও রাজনীতির জন্য হয়তো পপুলিস্ট হওয়ার বাসনা এটা করে, কিন্তু এই কাজটা যদি দেশের জাতীয় যে মিডিয়া, এই মিডিয়াগুলা এই কাজগুলো যদি করে, তাহলে এই ঘটনাটা কি দাঁড়ায়? তাহলে কি বলতে হবে যে বাংলাদেশের মানুষ পুরাই মেন্টালি ডিজঅর্ডার হয়ে গেছে, এটাই বলতে হবে? আরে বাংলাদেশের মিডিয়াগুলোতে তো অন্তত অ্যাটলিস্ট দেশের বাইরের খবরগুলো নিরপেক্ষভাবে বলতে পারে। দেশের ভিতরের খবর অনেক ক্ষেত্রে মনে করেন যে কল্লা পড়ে যাওয়ার ভয়তে অনেক ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক করলো, এটা মেনে নিলাম। ভয় আছে তো। আফটার অল বাংলাদেশ তো আর কোনো গণতান্ত্রিক দেশ না, আর এখানে মুক্ত স্বাধীন বক্তব্য দেওয়া যায় না। সুতরাং সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, অথবা বর্তমানে যে সমন্বয়ক যারা আছে, তো এদের বিরুদ্ধে কোনো কথাটা বললে যদি কল্লা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ইটস ওকে, ফাইন, এড়ায় চললাম। কিন্তু বাংলাদেশের বাইরের খবর যখন বলা হবে, বিদেশের খবর, তখন তো নিউট্রাল খবর দিলেই হয়, তাই না? কেন এতগুলো কথা বললাম? যে দেখেন, এইখানে বাংলাদেশের মিডিয়াগুলোতে খবর দিচ্ছে কি যে চীন পাকিস্তানে একযোগে ভারত আক্রমণ করবে। সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য। এই সেনাপ্রধান হলো এই যে ভারতের যে সেনাপ্রধান, কি জানি ত্রিবেদী না দ্বিবেদী, ভুলে গেছি নামটা, উপেন্দ্র দ্বিবেদী না ত্রিবেদী। তো উনি কোনো একটা অনুষ্ঠানে কোনো এক প্রশ্নের উত্তরে নাকি এই কথা বলছেন। এখন উনি কী বলছেন কে জানে, কিন্তু এই আমাদের বাংলাদেশের মিডিয়া তো এটাই বলছে যে এইবার আর ভারতের রক্ষা নাই, চীন আর পাকিস্তান একজোট হয়ে গেছে, এইবার যে কোনো মোমেন্টেই এই ভারতের উপরে আক্রমণ করবে। অর্থাৎ এই পপুলিস্ট নিউজটা দেওয়ার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে উত্তেজিত রাখা। বাংলাদেশের মানুষকে, এখন বাংলাদেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে না? তাদের না আছে আয় উপার্জন, চাকরি বাকরি। যারা সরকারি চাকরি করে তাদের নাইলে চাকরি আছে, ঠিক আছে, মাস শেষে বেতন পায়, কিন্তু বেসরকারি সেক্টরে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে না? ব্যবসা বাণিজ্যের অবস্থা ততই বস। তো এখন এই লোকজনগুলো কি যে কোনো সময় মাঠে নেমে যদি আন্দোলন সংগ্রাম করে, তো মনে হয় যে এইটাকে চাপা দেওয়ার জন্যই বস্তুত এই ধরনের পপুলিস্ট খবর দেয়। অর্থাৎ ইসলাম ওই কি হিন্দু ভবিক বা ইন্ডিয়া ভবিক টাইপের খবর দেয়, যাতে এইগুলো শুনে বাংলাদেশের মানুষ এক্সাইটেড থাকে। আমার কাছে এটাই মনে হয়। চিন্তা করে দেখেন যে বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যদি আপনি জিওপলিটিক্যাল যে কন্ডিশনগুলো এগুলো যদি বিবেচনা করা হয়, তখন এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের উদ্ভট আষাঢ়ে গল্প টাইপের খবর এগুলো কোনো সুস্থ মানুষ দিতে পারে? ডোনাল্ড ট্রাম্প চায়নার বিরুদ্ধে কি ট্যারিফ ধার্য করছে, তারপর ওদিকে ট্যারিফ ধার্য করলে সাথে সাথে এই যে চায়না থেকে কি বলছে যে আমরা আমেরিকার বিরুদ্ধে সর্বক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কি ঘোষণা দিয়েছিল না? এই ঘটনার পরপরই দেখলাম যে ওই আমেরিকার যে প্রতিরক্ষা যে সচিব, অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি হেগসেথ, সে কিন্তু বলছে যে ঠিক আছে, আমরাও রেডি আছি, কখন যুদ্ধ করবা বলো। এরপরে এখন এইমাত্র আমি দেখলাম যে ফক্স নিউজে বলল যে হেগসেথের এই পাল্টা হুঁশিয়ারি উচ্চারণের সাথে সাথেই নাকি আমেরিকাতে যে চাইনিজ যে অ্যাম্বাসেডর আছে, সে নাকি একটা সংবাদ সম্মেলন করে বারবার বলছে যে আমরা তো আসলে এরকম কথা বলি না, আমরা তো আসলে আমেরিকার সাথে একজোট হয়ে কাজ করতেছে। অর্থাৎ তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করে নিয়েছে। অর্থাৎ তারা বুঝতে পারছে যে কাদের বিরুদ্ধে তারা হুঙ্কার ছাড়ছে। আসল বিষয় হলো যে চায়না আর আমেরিকা যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এই চায়নার একটা মিসাইল, ওদের যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টিজাইল আছে না, যেটাকে বলে যে ICBM, যেটা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে গিয়ে আঘাত হানতে পারে, মনে করেন যে 12,000-15,000 কিলোমিটার দূরে, তাই না?
এর একটা একটা মিসাইল ওই আমেরিকার ভূখণ্ডে পড়বে না, তার আগেই আকাশেই ধ্বংস করে দেওয়ার সে টেকনোলজি আমেরিকার আছে। এবং যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে চায়নারই আসলে কোনো অস্তিত্ব থাকবে না, এটা হলো বাস্তবতা। এখন যদি এখনকার অবস্থা, চায়না ওই লেভেলে যায় নাই। ওই যে মানুষজন বলে তারা নাকি 6th জেনারেশনের বিমান আবিষ্কার করছে, হ্যান করছে ত্যান করছে, আর ওদের J-20 যে বিমান ওইটাই ওরা দাবি করে স্টিলথ, আসলে ওটা স্টিলথ না, ওটা ওরা দাবি করে। তো যাই গে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমার মূল বক্তব্য হচ্ছে যে যেখানে চায়না ওই ব্যস্ত আছে ওই আমেরিকার সাথে কীভাবে মানে এই যে বাণিজ্য যুদ্ধ যেটা শুরু হয়ে গেছে এটারে কীভাবে মিটিগেট করবে, এবং এটা করতে গিয়ে চায়না খুব ব্যাপকভাবে ভারতকে এখন কাছে টানছে, যাতে করে অ্যাটলিস্ট ভারতকে সাথে করে নিয়ে এই আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি, তারপরে বাণিজ্যিক যুদ্ধকে মোকাবেলা করা যায়। যেমনটা আমরা কয়েকদিন আগে দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এই যে ভারতকে কাছে টানার জন্যে একেবারে ইউরোপীয় ইউনিয়নের যে নেতা টেতা সব গোষ্ঠীশুদ্ধ একেবারে চলে আসছিল ভারতে, তাই না? এসে মিটিং করছে না। এরপরে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এখন ইউরোপে আছে, সেখানে মিটিং করেছে। এবং সেখানেও ওই যে লন্ডনে ওই যে খালিস্তানপন্থী 2 না 3টে লোক ওই যে তেড়ে গেছিলো ওই যে জয়শঙ্করের দিকে, এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের মানুষ কি উল্লাস। এবং খালি উল্লাসই না, দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতেও বলছে যে একেবারে হামলা হয়েছে, জয়শঙ্করের একেবারে দৌড়ানি দিয়েছে ইত্যাদি। আরে ভাই, এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে। আমেরিকার প্রেসিডেন্টের ওই যে বুশ তার দিকে জুতা ছুঁড়ে মারছিল না কোনো একটা অনুষ্ঠানে, মনে নাই? তো এরকম হতেই পারে। এখন খালিস্তানপন্থী লোকজন যেখানে আছে তারা ভারত সরকারের উপরে ক্ষিপ্ত, তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। বাট আমার মূল ফ্যাক্ট হচ্ছে এখন বস্তুত ডোনাল্ড ট্রাম্পের যে কর্মকাণ্ড এটার বিরুদ্ধে এখন বস্তুত আমি যেটা দেখি যে পৃথিবীর প্রভাবশালী সমস্ত মহল ভারতকে কাছে পাওয়ার জন্যে মানে ব্যাপকভাবে তোড়জোড় করছে। আর করবেই না কেন? ভারত একটা বিশাল বাজার না? ভারত একটা বিশাল বাজার এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ ভালো। এখন আমি যেটা দেখি 7+ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি এবং তারা টেকনোলজিতে অনেক অগ্রগতি সাধন করছে। হ্যাঁ, তাদের দেশে প্রচুর গরিব মানুষ আছে, কিন্তু তারপরেও 60-70 কোটি মানুষের একটা মানে 60-70 কোটি মিডল ক্লাস যে লোকজন আছে, তাদের তো 145 কোটি লোক, তাই না? তো 145 কোটির মধ্যে মনে করেন যে 60 কোটি লোক মনে করেন মিডল ক্লাস। তো এটা একটা বিশাল বাজার না? তো এই বাজারের দিকে সবাই নজর না। তো অতএব এখানে চায়না কি ভারতের সাথে যুদ্ধ করতে যাবে নাকি? চায়নার সাথে গ্যাঞ্জাম করতে যাবে নাকি? বরং আমরা দেখি বিগত কয়েক মাস ধরে এই চায়না আর ভারতের যে সীমান্ত অঞ্চলের যে গণ্ডগোল গ্যাঞ্জাম এইগুলো মিটিগেশন করে ফেলছে। এবং জাস্ট গত সপ্তাহে দেখলাম যে কোন একটা সর্বশেষ একটা জায়গায় কি ডিসপিউট ছিল, সেখানেও দেখলাম যে চায়না আর ভারত মিলে এটাকে বলছে যে আমাদের এখন এই সীমানা নিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ করার টাইম না, এখন কিভাবে সহযোগিতামূলক কোঅপারেশনের মধ্য দিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আমাদের সেগুলো দেখতে হবে। তো এই খবর কিন্তু বাংলাদেশের মিডিয়ার নজরে পড়ে না। তাদের নজরে পড়ে পাকিস্তান আর চায়না ভারতের এগেনস্টে যুদ্ধ করবে। বলেন, চায়না এখন কিভাবে ওই আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যে মানে বাণিজ্য যুদ্ধ এগুলো সামাল দেওয়ার জন্য কীভাবে ভারতকে কাছে টেনে সেটাকে সামাল দিতে পারে সেই চেষ্টা করছে। আর ওদিকে পাকিস্তান তারা ওই তালেবানের সাথে নাস্তানাবুদ হচ্ছে, খোদ তালেবানের সাথেই তারা মানে ব্যাপকভাবে পর্যুদস্ত হচ্ছে। আবার ওদিকে বালুচিস্তানে যে বিদ্রোহী গোষ্ঠী স্বাধীনতাকামী তাদের দমন করতে যাই হিমশিম খাচ্ছে, সেখানে পাকিস্তান আসবে ওই ভারতের সাথে যুদ্ধ করতে, তাই না? মানে পাগলের পোলা বলতে আসলে কি বুঝায়? যাই হোক, এখন বাংলাদেশে তো এখন অপার স্বাধীনতা, তাই না? এখন কেউ কিছু বললে উল্টাপাল্টা পাগলের পোলা বাক্য বললে কিছু করার তো নেই। এবং তারই একটা উজ্জ্বল নমুনা এই সমস্ত খবরে দেখা যায়। আমি জানি যে এরা যে এই খবর বাস্তব খবর যে জানে না তা না, কিন্তু সেগুলো প্রচার না করে তারা এমন খবর দিবে জাস্ট বাংলাদেশের মানুষের মন মানসিকতাকে লক্ষ্য করে।
কারণ বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে, অর্থাৎ ভারতকে ছোট করে যদি কিছু খবর টবর দেওয়া যায় তাহলে পাবলিক সেটা খাবে, দর্শক ভিউ এগুলো বাড়বে, তাই না? বিষয়টা এরকম ছাড়া তো অন্য কিছু আমার কাছে মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।